এক বিশাল রাজবাড়ি, তার ভেতরে থাকে তিনটে পেতনি। তাদের নিয়ে তৈরি হতে চলেছে ডকুমেন্টারি, যার ডিরেক্টর সঞ্জয় লীলা ব্যানার্জি। এই পেতনিদের মধ্যে একজনের আবার মানুষ বয়ফ্রেন্ডও আছে। তাদের রকমারি কাণ্ড কারখানা জানবো আজকের কাহিনী ভূত তেরিকিতে। কাহিনীতে যাওয়ার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। কাহিনীর শুরুতেই দেখা যায় প্যারানর্মাল ইনস্টিটিউটের এক কর্তা এক যন্ত্র আবিষ্কার করেছেন, যার সাহায্যে মাত্র 50 মিটার দূরত্বের মধ্যে যে কোনো অশরীরী থাকলে তাকে ডিটেক্ট করা যায়। এবং তিনি চান তাদের হয়ে ডিরেক্টর সঞ্জয় বাবু একটা ডকুমেন্টারি তৈরি করুক এই ভূতেদের ওপরে। এই কাজের সাহায্যের জন্য তিনি নিখিল বঙ্গীয় অদ্ভুত সমিতির সভাপতি জালালউদ্দিন সাহেবকে ডাকেন এবং তার সাথে কথাবার্তা বলে সবকিছু ফাইনাল করেন। জালালউদ্দিন একটা চিঠি দেন সঞ্জয় বাবুকে, তিনি যাতে ভানুমতির কাছে এই চিঠিটা পৌঁছে দেন, তাতে তার জন্য তারা কাজ করতে সাহায্য করবে। রাত হলে সেই পুরনো ভাঙা বিশাল বাড়িতে পৌঁছায় সঞ্জয় বাবু ভানুদেবীর সাথে কথা বলার জন্য। তবে ভানুদেবীকে হঠাৎ করে নিজের সামনে দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে যায় সঞ্জয় বাবু। তবে একটু আমতা আমতা করে চিঠিটা ভানুদেবীর হাতে দিয়ে সবটা জানায় সঞ্জয় বাবু, এবং মুহূর্তের মধ্যেই ভানুদেবী নিজের বিশালকায় রূপ তার সামনে তুলে ধরলে তিনি খুব ভয় পেয়ে যান। তবে যেহেতু তাদের অদ্ভুত সমিতির সভাপতি রাজি হয়েছে, সেই জন্য ভানুদিও তাকে পরের দিন আসতে বলে দেন। এর সাথে ভানুদি তাদের সাবধান করে দেয় যে ভূতেদের নিয়মকানুন মানুষের থেকে আলাদা, তাই তারা যখন বিরক্ত হবে তখনই যাতে তারা ক্যামেরা বন্ধ করে দেন। এরপর দেখা যায় ভানুদি সুকুমারীকে বলছে যে এই বাড়িতে যে নোংরা বাসনগুলো আছে সেটা যাতে সুকুমারী মেজে দেয়, কারণ 16 বছর আগে ভানুদি সেই বাসনগুলো মেজেছিল এবং রাজিয়াও একবার সেই বাসনগুলো মেজেছিল। তবে সুকুমারী বলে পেতনির আবার বাসন মাজার কি আছে। ভানুদি বলে তার ঘেন্না করে নোংরা বাসন দেখলে, এবং এক কথায় দু কথায় দুই পেতনির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তবে বিরক্ত হলেও পরের দিন সুকুমারীকে বাসন মাজতেই হয় এবং তখনই শ্যুট করে নেয় সঞ্জয় বাবু। এরপর সুকুমারী জানায় যে একসাথে যদি কটা বাসন থাকে তাহলে তাদের মধ্যেও খোটাখুটি লাগে, কিন্তু একসাথে যখন পেতনি থাকে অনেকগুলো তখন তাদের মধ্যে তো ঝামেলা লাগবেই। তবে তাদের মধ্যে ভালোবাসাও আছে। সুকুমারীর মৃত্যু হয়েছিল মাত্র 25 বছর বয়সে 1974 সালে। সুকুমারী অত্যন্ত রুচিশীলা পরিবারের মেয়ে ছিল। অন্যদিকে রাজিয়া মারা গেছিল 1759 সালে। বাংলার পাঠান বংশের মেয়ে ছিল রাজিয়া। রাজিয়া ভালোবেসে ফেলেছিল এক হিন্দু ছেলেকে, তাই তাকে অকালে মরতে হয়। আর এই হলো ভানুদিদি, যার ভালো নাম বিষ্ণুপ্রিয়া। ভানুদিদির পরিবার ছিল খুবই শিক্ষিত। তার পরিবারের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেনাশোনাও ছিল। 1852 সালে সম্ভ্রান্ত পরিবারের মহিলা ভানুদিদি কোন এক অজ্ঞাত কারণে জলে দড়ি কলসি দিয়ে ডুব দিয়েছিলেন। রাজিয়া সঞ্জয়বাবুকে ইন্টারভিউ দিচ্ছিল, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় লবঙ্গ জেঠিমা। সবার জন্য শরবত নিয়ে আসে। লবঙ্গ জেঠিমা এ বাড়ির সবথেকে পুরনো মেম্বার। বাংলার কোনো এক অখ্যাত গ্রামে তার জন্ম এবং সেখানেই তার মৃত্যু। লবঙ্গ জেঠিমা চলে যাওয়ার পর ডিরেক্টরের এক অ্যাসিস্ট্যান্ট ওই শরবতটা খেতে গেলে রাজিয়া তাকে বাধা দেয়, বলে লবঙ্গ জেঠিমা কিন্তু শরবতে বিষ মিশিয়ে দেয়, সুতরাং তার আনা কোনো খাবার তারা যাতে না খায়। একথা শুনে সকলেই খুবই ঘাবড়ে যায়। রাজিয়া জানায় যে এক হিন্দু ছেলেকে সে ভালোবেসেছিল, তার জন্য তাকে মরতে হয়েছে। তবে এখন তার একটা বয়ফ্রেন্ড আছে এবং সে একটা মানুষ। যে কথাটা শুনে সকলেই খুবই অবাক হয়। তখনই রাজিয়ার বয়ফ্রেন্ড জয়ন্তকে দেখানো হয়। জয়ন্তকে তার পরিবারের সকলেই খুবই ইউজলেস বলে মনে করে এবং তার বউ, তার মা, বাবা সকলেই জয়ন্তকে নানা কারণেই মুখ ঝামটা দিত। জয়ন্তও গো বেচারার মতো তাদের সব কাজ করে দিত। জয়ন্তর বউ প্রেগনেন্ট। জয়ন্ত তার বউয়ের জন্য ওষুধ আনতেও ভুলে গেছে। এদিকে রাজিয়া জয়ন্তকে রাজি করায় ইন্টারভিউ দেওয়ার জন্য। জয়ন্ত জানায় রাজিয়ার সাথে দেখা হওয়ার আগেই তার
বিয়ে হয়ে গেছিল। রাজিয়া একদিন নিশিরটাকে তাকে ডাকে। প্রথমটায় রাজিয়াকে দেখে সে ভয় পেয়ে গেছিল, তবে আস্তে আস্তে সে রাজিয়ার এখানে আসতে শুরু করে এবং রাজিয়ার সাথে তার ভালোবাসা হয়ে যায়। আজ খুব আনন্দের দিন, কারণ ভানুমতি, সুকুমারী আর রাজিয়া তিনজনেই সেজেগুজে দেখতে যাচ্ছে রাজিয়ার ছেলেকে। রাজিয়া নাকি মা হতে চলেছে। আসলে জয়ন্তশ্রী যখন কনসিভ করে তখন রাজিয়া জয়ন্তশ্রীর শরীরে ঢুকে পড়েছিল, তাই তারা মনে করছে যে পৃথিবীতে এসেছে সেটা জয়ন্ত আর রাজিয়ার সন্তান। আসলে রাজিয়ার তো শরীর নেই, তাই জয়ন্তর সাথে মিলিত হতে গেলে সে কোনো না কোনো মানুষের শরীরে ঢুকে পড়তো এবং তারা দুজনেই মিলিত হতো। এরকমই কয়েকজনের ছবি দেখানো হলো। রাজিয়া সুকুমারী আর ভানুদির সাথে গেছে সদ্যজাত সন্তানকে দেখতে। তখনই সেখানে এক নার্স চলে আসে এবং শূন্যে বাচ্চাটিকে দেখে ভয় পেয়ে মাথা ঘুরিয়ে পড়ে যায়। ওই কিছুক্ষণ বাদে একটা গোলযোগ। আসলে তাদের সন্তানের নাম রাজিয়া ঠিক করেছিল হাবিবুল্লাহ রাখবে, তবে জয়ন্ত চক্রবর্তীর ছেলে হাবিবুল্লাহ সেটা কেমন করে হয়? জয়ন্ত এ কথা জানাতেই রাজিয়া খুবই রেগে যায়, বলে আমার ছেলের নাম আমি ঠিক করব, তুমি বলার কে? তবে এই পুরো ব্যাপারটা মিটমাট করে দেয় সুকুমারী তার বুদ্ধি দিয়ে। সে বলে ছেলের নাম রাখবে কমল, যাকে রাজিয়া ডাকবে কামাল বলে, তাহলেই দুজনের সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই সেটাই মেনে নেয়। অন্যদিকে তাপসকে দেখানো হয়। তাপস এ বাড়ির একজন জীবিত মেম্বার। আসলে তাপস আগে যে বাড়িতে কাজ করত সে বাড়িতে তাকে খুব খাটতে হতো। একদিন ওখান থেকে রাগ করে এই পোড়ো বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানেই তাপস বরাবরের মতো থেকে যায়, কারণ এখানে থাকলে তাপসকে শুধুমাত্র লবঙ্গ জেঠিমার পা মাঝে মধ্যে টিপে দিতে হতো, এর থেকে বেশি কোনো কাজই তাকে করতে হয় না। তাপস ইন্টারভিউ দিচ্ছিল, তখনই চিৎকারের আওয়াজ শুনে সকলেই ভিতরে দৌড়ায় এবং জানতে পারে সুকুমারী শান্তিনিকেতনে যেতে চাইছে। যে কথাটা সুকুমারী বাড়ির কাউকেই বলেনি। বাইরে থেকে খবর পেয়েছে রাজিয়া, যেটা শুনে সে খুব রেগে যায়। ভানুদি সুকুমারীকে কোনো মতে আটকে দেয়। তবে পরের দিনই অদ্ভুত সমিতি থেকে কমলেশকে সেখানে পাঠানো হয় ভানুদের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। কমলেশ কোনোভাবেই কোনো প্রশিক্ষণ রপ্ত করতে পারছিল না। তাপস তাকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই সে কিছুই করে উঠতে পারছিল না। তখনই সে সুকুমারীকে দেখে এবং মুগ্ধ দৃষ্টিতে সুকুমারীর দিকে তাকিয়ে থাকে। তবে ভানুদি জোর কদমে তার প্রশিক্ষণ শুরু করে। সেদিন রাতে সেখানে চলে আসে রঘু ডাকাতের ভূত এবং লবঙ্গ জেঠিমাকে খুঁজতে শুরু করে, কারণ রঘু ডাকাতের দলের মেম্বারদের এক এক করে মেরেছে লবঙ্গ জেঠিমা তার বিষ মেশানো শরবত দিয়ে। তাই তাদের প্রতিশোধ যতদিন না শেষ হবে ততদিন তারা মরেও শান্তি পাচ্ছে না। ভানুদি রঘু ডাকাতকে বলে লবঙ্গ জেঠিমা এখানে নেই, তোমরা ফিরে যাও। রঘু ডাকাত মাঝে মধ্যে এখানে আসতো এবং লবঙ্গ জেঠিমা ওপরে লুকিয়ে থাকতো। তারপরে সে চলে গেলে লবঙ্গ জেঠিমা আবার বের হয়ে আসতো। লবঙ্গ জেঠিমা রোজকার মতো আজকেও নিশির ডাক ডেকে এক বৃদ্ধ ব্যক্তিকে ডেকে নিয়ে আসে তাদের পোড়ো বাড়িতে। এটা ছিল লবঙ্গ জেঠিমার রোজকার কাজ। অন্যদিকে করবীকে দেখানো হয়। ক্লাস 6 থেকে করবীর সাথে কমলেশের প্রেম। বারান্দায় দাঁড়িয়ে করবী কমলেশের জন্য খুব কান্নাকাটি করছিল। সে প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। করবীর মা তাকে বারংবার বোঝাচ্ছিল যা হওয়ার হয়ে গেছে, তাকে তো খেতে হবে, বাঁচতে হবে। কমলেশ দূর থেকে দাঁড়িয়ে সমস্তটা শুনছিল এবং নিজের মনে মনে বলছিল খেয়ে নাও করবী, আর কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। কমলেশ সঞ্জয় বাবুকে জানায় সে একদিন কাজ থেকে নিজের বাড়িতে ফিরছিল ট্রেনে করে। তখনই তার পায়ের সামনে একটা মোবাইল এসে পড়ে। সকলে তাকে চোর মনে করে খুব মারধর করে, তারপর ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। মানুষের মধ্যে এত হিংসা কোথা থেকে আসে সে বুঝতে পারে না। দূর থেকে দাঁড়িয়ে সুকুমারী সবটা শুনছিল। তারপরে একটা চিঠি লিখে ছুঁড়ে মারে কমলেশের দিকে। কমলেশও হাসতে হাসতে চিঠিটা তুলে নেয়। গিয়ে ভানু দিদি কমলেশকে ওরা প্র্যাকটিস করাচ্ছিল, কিন্তু কমলেশ কোনোভাবেই উঠতে পারছিল না। অনেকবার পড়েও যায় সে। সুকুমারী ঠিক করে সেই কমলেশকে উঠতে শেখাবে, তাই কমলেশকে জড়িয়ে ধরে উড়ে যায় আকাশের দিকে। কমলেশও আস্তে আস্তে উঠতে শিখে যায়। এইভাবেই দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়।
দুজনের দুজনকে খুবই ভালো লাগতে শুরু করে। সুকুমারী জানায় সে কোনোদিন কাউকে কিস করেনি এবং পার্কে বসে ছেলে মেয়েদের ঘনিষ্ঠ হতে দেখে সুকুমারী তাকে জিজ্ঞাসা করে যে কমলেশ, তুমি কি আমাকে কিস করবে? যেটা শুনে কমলেশ হেসে ফেলে। সুকুমারী বুদ্ধি খাটায়। দূরে একটি ছেলে একটি মেয়েকে অনেকক্ষণ ধরে দেখছিল। সুকুমারী আর কমলেশ তাদের শরীরে ঢুকে যায় এবং দুজনকে কিস করতে শুরু করে। পরে একদিন কমলেশ সঞ্জয়বাবুকে ইন্টারভিউ দিতে গিয়ে মনে পড়ে যায় তার বন্ধু কার্তিকের কথা। কার্তিকের কাছে তার 40,000 টাকা রয়েছে। কার্তিক এখনও হয়তো তার মাকে সেটা দেয়নি। তারা প্ল্যান করে কার্তিকের কাছে যায়। কার্তিক ড্রিঙ্কস করছিল এবং টিভিতে সে দেখে 40,000 টাকা তাকে দিতে বলছে। কার্তিকের মনে পড়ে যায় সে 40,000 টাকা এখনও ফেরত দেয়নি। তখনই একটা ওয়েটার এসে কমলেশের গলায় তাকে ভয় পাওয়ায় এবং এরপরেই কমলেশের কথা মতোই কার্তিকের সাথে দেখা হয়ে যায় সঞ্জয়বাবুর এবং সঞ্জয়বাবু কার্তিককে বলে সে একটা শ্যুট করছে এবং যার জন্য কমলেশের বাড়িতে তাকে যেতে হবে এবং সেই হিসেবে তাকে টাকা দিতে হবে। কমলেশই তাকে এখানে পাঠিয়েছে। যেটা শুনে কার্তিকও রাজি হয়ে যায় এবং কমলেশের মায়ের হাতে টাকা তুলে দেয়। তবে তখনই দুঃখ করে বলে যে কমলেশের আমি ছোটবেলার বন্ধু, কমলেশ যে এত তাড়াতাড়ি মারা যাবে আমি বুঝতে পারিনি। তখনই অবাক হয়ে কমলেশের বোন বুড়ি বলে ওঠে, দাদা তো এখনো মরেনি, দাদা তো কোমায় আছে। যে কথা শুনে কার্তিক খুবই ভয় পেয়ে যায় আর ওখান থেকে দৌড়ে পালায়। তবে সঞ্জয়বাবুও কথাটা শুনে বেশ অবাক হয়। এদিকে পোস্টম্যান কনিষ্ক আসে অদ্ভুত সমিতির তরফ থেকে একটা চিঠি নিয়ে ভানুদির কাছে। ভানুদির চিঠিটা পড়ে খুবই অবাক হয় এবং সাথে সাথে দৌড়ে গিয়ে খবরটা শোনাতে যায় সুকুমারীকে। চিঠিতে লেখা ছিল কমলেশ ভূত নয়। তারা এদিক সেদিক কমলেশের আত্মাকে ঘুরে ফেরাতে দেখে তারা মনে করেছিল যে কমলেশ হয়তো মারা গেছে এবং উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তাই তারা কমলেশকে পাঠিয়েছিল ভানুদের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। আসলে কমলেশ কোমায় রয়েছে, তাই তার আত্মা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। এই অদ্ভুত সমিতি থেকে ভানুদির কাছে চিঠিটা পাঠানো হয়েছে যাতে কমলেশকে তারা প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে দেয়। ঠিক তখনই কমলেশ এগিয়ে আসে এবং উঠতে শুরু করে এবং সুকুমারীকে বলে, দেখো সুকুমারী, আমি উঠতে শিখে গেছি। এদিকে ডিরেক্টর সঞ্জয়বাবু কমলেশকে সবটা জানালে কমলেশ খুবই অবাক হয়। বলে, এরকম জীবনের থেকে তো মরে যাওয়াই ভালো ছিল। আমরা খুবই গরিব মানুষ, আমার মা কোথা থেকে যে এত টাকা জোগাড় করছে কে জানে। সঞ্জয়বাবু কমলেশকে জানায় যে কমলেশ যেখানে ভর্তি রয়েছে সেখানে কয়েকটা গোপন ক্যামেরা তিনি ফিট করে এসেছেন। তবে ক্যামেরাগুলো ওখানে বেশি দিন রাখা যাবে না। কমলেশ নিজের অবস্থা দেখে খুবই অবাক হয়। অন্যদিকে জয়ন্তকে দেখানো হয়। তার ছেলে কমল জন্মানোর পর জয়ন্তর মনে হয় সে রাজিয়ার সাথে রিলেশনটা রেখে ভুল করেছে, তাই সব কিছু তার স্ত্রীকে জানানো উচিত। তবে দুদিন ধরে সে চেষ্টা করেও তার স্ত্রীকে বলে উঠতে পারছে না। তবে তার স্ত্রী বলে যে তুমি তো এখনো নামটাই বলে উঠতে পারছো না, তুমি কি কোনো মেয়ের সাথে প্রেম করছো? তখনই জয়ন্ত বলে, না, কোনো মেয়ে নয়। যে কথাটা শুনে খুবই অবাক হয় জয়ন্তর স্ত্রী। বলে, কোনো ছেলে? জয়ন্ত তখনই বলে, না, পেতনি। যে কথাটা শুনে জয়ন্ত স্ত্রী লাফিয়ে ওঠে এবং হঠাৎ করেই খুবই হাসতে থাকে এবং বলে, বাহ, আমি তো খুবই এক্সাইটেড। তুমি একটা পেতনির সাথে প্রেম করছো, এটা খুবই থ্রিলিং একটা ব্যাপার। তাহলে পেতনির কাছে তুমি এক ঘড়া মোহর নিয়ে আসবে আর আমরা অনেক বড় লোক হয়ে যাব। তুমি সিনেমায় দেখোনি? যেটা শুনে খুবই অবাক হয়ে যায় জয়ন্ত, কারণ জয়ন্ত মনে করেছিল এই কথাটা জানতে পেরে তার স্ত্রী হয়তো তাকে ছেড়ে চলে যাবে। গিয়ে কমলেশকে নিয়ে কি করা উচিত সেই নিয়ে অদ্ভুত সমিতির একটা আলোচনা সভা বসেছিল, যেখানে ভানুদি যায় এবং বলে সে কমলেশকে সব রকমের প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে দিয়েছে। অন্যদিকে সুকুমারীকে দেখানো হয় যে রাতের অন্ধকারে সোজা চলে যায় কমলেশ যে নার্সিংহোমে ছিল সেখানে এবং এক নার্সের শরীরে ঢুকে কমলেশকে মারার জন্য উদ্যত হয়। ঠিক তখনই সে দেখে কমলেশের আত্মা সেখানেই রয়েছে এবং নিজের হাতটা নামিয়ে নিয়ে সেখান থেকে চলে যায় সুকুমারী। অন্যদিকে জয়ন্ত রাজিয়ার সাথে দেখা করতে এসে জানায় যে সে কমল জন্মানোর পরে তার সবটা দিয়ে কমলকে মানুষ করতে চায়, তাই সে চায় না যে তার সাথে রাজিয়ার সম্পর্কটা আর চলুক। যেটা শুনে রাজিয়া খুবই রেগে যায়।
জয়ন্তকে মারতে উদ্যত হয় এবং জয়ন্ত কোনো প্রকারে রাজিয়ার কাছে ক্ষমা চেয়ে নিজের প্রাণ বাঁচায়। কমলেশ সুকুমারীর কাছে জানতে চায় সে কেন কমলেশকে মেরে ফেলল না। এরকম জীবন কমলেশের চায় না, সে সুকুমারীকে ভালোবাসে, খুব ভালোবাসে। এই বলে সুকুমারীকে জড়িয়ে ধরে। ঠিক মুহূর্তের মধ্যেই কমলেশ যেন উধাও হয়ে যায়। সুকুমারী পাগলের মতো কমলেশকে খুঁজে বেড়ায়, কিন্তু কমলেশ কোথাও ছিল না। তখনই দেখানো হয় কমলেশের জ্ঞান ফেরে এবং এখন সে কোমা থেকে বেরিয়ে এসেছে। অন্যদিকে জয়ন্ত তার স্ত্রীকে বলে সে সব কিছু ছেড়ে অন্য জায়গায় গিয়ে ঘর বাঁধতে চায়। সে ভালোভাবে ছেলেকে মানুষ করতে চায়, আবার সব কিছু নতুন করে শুরু করতে চায়। তখনই রান্না করতে করতে হঠাৎ করে রান্না থামিয়ে দিয়ে তার স্ত্রী তার দিকে এগিয়ে আসে এবং বলে, তুই আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করছিস তাই তো? আসলে তখন রাজিয়াই ছিল তার স্ত্রীর শরীরের ভিতরে। কিছুক্ষণের পর দেখানো হয় জয়ন্ত স্ত্রী খুবই কাঁদছে এবং সকলে মিলে জয়ন্তকে আবার দোষ দিচ্ছে যে জয়ন্তর বাচ্চাকে রাজিয়া তুলে নিয়ে গেছে। সবাই খুবই কান্নাকাটি করছে, যেটা শুনে জয়ন্ত ছুটে যায় রাজিয়ার সাথে কথা বলার জন্য। রাজিয়া প্রথমে না বলে দেয় যে তার সন্তানকে সে এখানে নিয়ে আসেনি, তবে তখনই উপর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে এবং জয়ন্ত বুঝে যায় যে কমল এখানেই আছে। রাজিয়া প্রথমটায় তাদের ছেলে কমলকে দিতে রাজি ছিল না, যেটা শুনে জয়ন্ত রাজিয়ার কাছে জানতে চায়, রাজিয়া, ওর খিদে পেলে তুমি বুকের দুধ খাওয়াতে পারবে তো? তোমার তো শরীরটাই নেই। এরপরে জয়ন্ত রাজিয়ার কাছে ক্ষমা চায় এবং বলে, যতবারই আমরা মিলিত হয়েছি তুমি অন্য কারোর শরীরের মধ্যে প্রবেশ করেছো, আসলে সেই জন্যই হয়তো আমি তোমাকে বুঝে উঠতে পারিনি। এই কথা শুনে রাজিয়া জয়ন্তকে বলে দেয় যে তাদের ছেলে ওপরে আছে, তাকে যেন সে নিয়ে যায়। জয়ন্ত আর সময় না বিলম্ব করে ওপর থেকে নিজের ছেলেকে নিয়ে এসে ওখান থেকে চলে যায় আর দাঁড়িয়ে থাকে একা নিঃসঙ্গ রাজিয়া। অন্যদিকে করবীর শরীরে সুকুমারী প্রবেশ করে দেখা করতে যায় কমলেশের সাথে, তবে কমলেশ তাকে চিনতে পারে না। সুকুমারী বারংবার কমলেশের কাছে জানতে চায় সে কি তাকে চিনতে পারছে। কমলেশ অবাক হয়ে বলে, আমি তো কোমায় গেছিলাম, তোমাকে চিনতে পারবো না কেন? সুকুমারী হঠাৎ করেই বলে যে আমি কিন্তু করবী নই, সুকুমারী, চিনতে পারছো তো আমাকে? তখনই কমলেশ অবাক হয়ে বলে, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? তুমি করবী, আমাদের এতদিনের প্রেম, আমি কি করে তোমাকে ভুলে যাই? তুমি সুকুমারী, কি বলছো কি সব? সুকুমারী কাঁদতে কাঁদতে আবারও জানতে চায়, ভানুদি, রাজিয়া, তুমি কি সবাইকে ভুলে গেছো? কমলেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার কিছুই যে আর মনে নেই। সুকুমারী বুঝে যায় যে কমলেশের আর কোনো স্মৃতি অবশিষ্ট নেই। সুকুমারী আর রাজিয়া যেন পুরোই একা হয়ে যায় ওই বাড়িতে। কয়েক সপ্তাহ পর তারা সেই বাড়ি ছেড়ে চলে যায় শান্তিনিকেতনে এবং এখানেই তাদের নতুন আস্তানা। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তোমাদের মতামত। এখনও যারা সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।